ইরানের সাথে দ্বিতীয় দফা সংলাপের জন্য মার্কিন অগ্রবর্তী দল এখন পাকিস্তানে। ব্যর্থ হলে ব্যাপক হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচি নিয়ে কথা বলার কে চরম হুঁশিয়ারি ইরানের। এবার কি বাব আল মানদেব প্রণালীও বন্ধ হতে যাচ্ছে? মধ্যপ্রাচ্যে রক্তক্ষয়ায় বিশ্ব অর্থনীতিতে ধসেও নির্বিকার কারা? আমেরিকার কর্পোরেট অফিসে কেন খুশি দমকা হাওয়া? ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনার জন্য পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের অগ্রবর্তী দল। এবার সমঝোতায় রাজি না হলে ইরানের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র আর সেতু ধ্বংসের আগাম হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন অগ্রবর্তী দলের ইসলামাবাদে যাবার বিষয়টি রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই পোস্টে তিনি লিখেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্র খুব স্বচ্ছ এবং যৌক্তিক প্রস্তাব তুলে ধরেছে। তবে এবার ইরান ঝামেলা ছাড়া সহজেই চুক্তিতে রাজি হবে বলে তিনি বিশ্বাসী। বলা হয়, দ্বিতীয় দফা বৈঠকটি হবে সোমবার। এর আগে গত 11 এপ্রিল ইসলামাবাদে প্রথম দফা বৈঠকে 21 ঘন্টার ম্যারাথন আলোচনা হলেও ভেস্তে যায়। আলোচনা ব্যর্থ হবার পেছনে দুপক্ষই একে অপরের উপর দোষারোপ করেছে। ইরানের বন্দরগুলোই নৌ অবরোধ কার্যকর করে মার্কিন বাহিনী। এতে খুব বাজে দিকে মোড় নেয় হরমুজ প্রণালীতে অবরোধ পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ার করে বলেছেন, বুধবারের মধ্যে সমঝোতা না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে তেহরানকে। আপত্তি আর হুমকি তো দূরের কথা, ইরানের পারমাণবিক কর্মসূচিতে হস্তক্ষেপে কোনো অধিকারই নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। দ্বিতীয় দফা শান্তি সংলাপ নিয়ে টালবাহানার মধ্যে এবার এমন হুঁশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সমঝোতার স্বার্থে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরে রাজি। ট্রাম্পের এমন মন্তব্যের দুদিনের মাথায় পেজেশকিয়ানের কণ্ঠে বাজল এমন ঝাঁঝালো হুঁশিয়ারি। এদিকে হরমুজ প্রণালীতে অবস্থান আরো সুদৃঢ় করেছে ইরান। সমর প্রস্তুতির তোড়জোড় বাড়িয়েছে মার্কিন বাহিনীও। এমত অবস্থায় যুক্তরাষ্ট্রকে চেপে ধরতে এবার বাব আল মানদেব প্রণালীও বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথিরা। এতে যুদ্ধবিরতি শেষ হবার আগে আবারও সংঘর্ষে জড়াবে কি ওয়াশিংটন তেহরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যুদ্ধ বন্ধের সমঝোতা নিয়ে জটিল টানাপোড়েনের মধ্যে এবার বুলেট নয়, যেন কামান দাগালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। বলেছেন, ট্রাম্প ইরানের পারমাণবিক অধিকার নিয়ে সিদ্ধান্ত নেয়ার কে? প্রশ্ন ছুড়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, কি অপরাধে একটি জাতির পারমাণবিক অধিকার কেড়ে নিতে চান ডোনাল্ড ট্রাম্প? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার নেই, কিন্তু ইরানের অপরাধ কি সেটা নিয়ে কিছুই বললেন না। আমার প্রশ্ন, ট্রাম্প এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কে? উত্তরটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেননি বা দিতে পারেননি। রবিবার এক বৈঠকে এমন প্রশ্ন রাখার পর উত্তরটা ইরানের প্রেসিডেন্ট নিজেই দিয়ে দিলেন। স্পষ্ট বললেন, ইরান কোনো যুদ্ধ শুরু করেনি, কোনো দেশে আক্রমণও করেনি। আপনারা জানেন, আমরা কোনো যুদ্ধ করিনি, এমনকি কারো ওপর আক্রমণও করিনি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা থেকে আত্মরক্ষা করেছি। ইরান তো কোনো জাতির অধিকারে হস্তক্ষেপ করে না। তাহলে কেন ইরানের অধিকার নিয়ে এত কথা বলে যুক্তরাষ্ট্র? ইতিহাসকে সাক্ষী রেখে ইরানের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইরান জাতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দেশ যদি আইন ভেঙে থাকে, অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে থাকে, তবে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শাস্তি হলে তাদের হওয়া উচিত। এদিকে মার্কিন নৌ অবরোধের জেরে রবিবারও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করতে দেয়নি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এতে বতসোয়ানা এবং অ্যাঙ্গোলার পতাকাবাহী দুটি ট্যাঙ্কার গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। মার্কিন নৌ অবরোধকে মার্কিন প্রশাসনের বোকামি বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাগির গালিবাফ। কেননা এতে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ করে দিয়েছে তেহরান। আর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের ব্ল্যাকমেইল মেনে নেওয়া হবে না। হরমুজ প্রণালীর পর ইয়েমেন উপকূলে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালী বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে হুতি বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে হুতি সরকারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী হুসেন আল এজি লিখেন, হুতি বাহিনী যদি বাব আল মানদেব বন্ধের সিদ্ধান্ত নেয়, তাহলে আসমান জমিনের কোনো শক্তি তা খুলতে পারবে না। এই পরিস্থিতিতে লোহিত সাগরে সামরিক প্রস্তুতি জোরদার করেছে মার্কিন প্রশাসন। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন বলছে, যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা একটি ইয়েলো লাইন স্থাপন করেছে, আর সেটি অক্ষত রাখতেই টহল কার্যক্রম বহাল রেখেছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের আগে হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ আরো জোরদার হয়েছে। এই সপ্তাহের শুরু থেকে শুধু মৌখিক হুমকি নয়, গুলি ছড়ে জাহাজ তাড়িয়ে দেওয়ার নজির দেখিয়েছে ইরান। গানবোট থেকে ছোড়া গুলির মুখে হরমুজ প্রণালী থেকে ফিরে গেছে ভারতের দুটি তেলবাহী সহ অন্তত 10টি ছোট বড় জাহাজ। কি চলছে হরমুজ প্রণালীতে? নৌপথটি কি আবার বন্ধের পথে? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত।
হরমুজ প্রণালী পার হওয়ার সময় হঠাৎ করে গুলির মুখে পড়ে ভারতের তেলবাহী দুটি জাহাজ। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দিক হারিয়ে বাধ্য হয়ে ফিরে যায় জাহাজ দুটি। 18 এপ্রিল ইরানের নিয়ন্ত্রিত এই গুরুত্বপূর্ণ জলপথ অতিক্রমের সময় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছে ভারতের সরকারি সূত্র। একই দিনে প্রণালী অতিক্রমের চেষ্টা করতে গিয়ে প্রায় 10টি ভারতীয় জাহাজ মাঝপথেই ফিরে যায়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জগ অর্ণব ও সানমার হেরাল্ড নামের ভারতীয় পতাকাবাহী দুটি জাহাজকে লক্ষ্য করে গুলি চালায় ইরানি গানবোট। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি এবং জাহাজের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, তবে এই ঘটনার পর কূটনৈতিকভাবে অবস্থান নেয় দিল্লি। দেশটিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে গভীর উদ্বেগ জানানো হয়। একই সঙ্গে ভারতগামী সব বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ইরানের আইআরজিসি জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রণালী পার হওয়ার চেষ্টা করলেই হামলা করা হবে। যতদিন ইরানের জাহাজ চলাচল হুমকির মুখে থাকবে ততদিন এই প্রণালী কঠোর নিয়ন্ত্রণে রাখা হবে। গেল সোমবার থেকে হরমুজ প্রণালীতে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে এই নৌপথ দিয়ে 15টি জাহাজ পার হয়েছে। এর মধ্যে 9টি জাহাজের সঙ্গে ইরানের সম্পৃক্ততা রয়েছে। এর আগে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার জেরে প্রণালীটি বন্ধ করে দেয় তেহরান। এতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়। পরে লেবানন ও ইসরায়েল যুদ্ধবিরতির পর আবার খুলে দেওয়া হলেও নতুন এই হামলার ঘটনায় আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনীতির মানুষ না হয়েও ইদানিং শুধু এশিয়া নয়, বিশ্ব রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। সামরিক নেতৃত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনীতি সব ক্ষেত্রে তার দীপ্ত পদক্ষেপ দৃষ্টি কাটছে সব মহলে। চরম বৈরী পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গেও রেখেছেন সুসম্পর্কের ভারসাম্য। ইরান যুদ্ধের অচলাবস্থা দূর করতে তার ব্যাপক তোড়জোড় প্রশংসিত হচ্ছে বিশ্বব্যাপী। আগামী দিনের আঞ্চলিক আর বৈশ্বিক ভূ রাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছেন কি প্রভাবশালী এই সেনাপ্রধান? হিজল জুবাইর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্তমানে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ফিল্ড মার্শাল আসিম মনির। কেবল সেনাবাহিনী নয়, পাকিস্তানের নৌ, বিমান বাহিনী, গোয়েন্দা সংস্থা, পারমাণবিক কমান্ড সবই তার নিয়ন্ত্রণে। অর্থাৎ সশস্ত্র বাহিনীর প্রধান তিনি, যা পাকিস্তানের ইতিহাসে এই প্রথম। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রিয় বন্ধু এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আয়রন ব্রাদারও আসিম মনির। বিপরীতে ভারত ও আফগানিস্তানের কাছে সবচেয়ে বড় হুমকি। 1968 সালে জন্ম নেয়া 57 বছর বয়সী মুনির 2022 সালে পাকিস্তানের 11তম সেনাপ্রধান হন। নিউ ইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্টের বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় তার ব্যাপারে যুক্তরাষ্ট্রেরও বিশেষ আগ্রহ ছিল। 2025 সালের মে মাসে ভারতের সঙ্গে 4 দিনের যুদ্ধে ব্যাপক ভূমিকার জন্য প্রেসিডেন্ট আইয়ুব খানের পর পাকিস্তানের ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় আসিম মনিরকে। কার্যত মুনির এখন অপরিসীম ক্ষমতার অধিকারী। তার বিরুদ্ধে আদালতে কোনো মামলাও করা যাবে না। সংবিধানে বিশেষ সংশোধনী এনে তার জন্য সৃষ্টি করা হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধানের পদটি। শুধু তাই নয়, তার এই ফিল্ড মার্শাল পদবি ও পোশাক আজীবনের জন্য। অবসর গ্রহণের পরও নানান জনগুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল বলে উল্লেখ করেন। গত বছর পাকিস্তান ও ভারতের সংঘাত থামাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার সময় তাদের ঘনিষ্ঠতা হয়। পরে জুনে ট্রাম্প এককভাবে মুনিরকে হোয়াইট হাউসে বিরল মধ্যাহ্নভোজ ও বৈঠকের আমন্ত্রণ জানান। মূলত ট্রাম্পের কাছে কৌশলগত সহযোগিতার প্রতীক হয়ে উঠেছেন মুনির। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে পাকিস্তান পাচ্ছে উন্নত অস্ত্র, বিনিয়োগ এবং ভারতের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের সুবিধা। চীনের সাথেও শক্তিশালী সম্পর্ক গড়ে তুলেছেন মুনির। তার সময়ে চীনের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা আরও দৃঢ় হয়েছে। গত বছর ভারতের সাথে যুদ্ধে হাতে নাতে তার প্রমাণ মেলে। সর্বশেষ ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অচলাবস্থা ভেঙে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং আলোচনায় বসার ক্ষেত্রেও যে ব্যক্তি সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি আসিম মনির। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক মঞ্চে বিশাল এক কূটনীতিক ও ভরসাযোগ্য ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।
তবে পাকিস্তানে সাংবিধানিকভাবে মুনিরকে এত ক্ষমতা দেওয়ার বিষয়টিকে অনেক সমালোচকই সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর হিসেবে দেখছেন। অনেকের মতে এর মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরের বদলে পাকিস্তানের রাজনীতিকে সামরিক বাহিনীর দিকে ঝুঁকিয়ে দেওয়া হয়েছে। মুনিরের বিরুদ্ধে দমনমূলক নীতির অভিযোগ তুলেছেন কারাগারে থাকা পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সমালোচকরা বলছেন মূলত বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক গতি প্রকৃতি তিনি নিয়ন্ত্রণ করছেন। সব মিলিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে এখন পাকিস্তানের সামরিক, কৌশলগত ও সংবিধানগত প্রভাবের সব চাবিকাঠি। এই পরিস্থিতিতে কেবল পাকিস্তান নয়, এশিয়ার রাজনীতি, ভূ রাজনীতি, নিরাপত্তা ও অর্থনৈতিক গতি প্রকৃতিও অনেকটাই নির্ভর করছে তার কৌশলগত সিদ্ধান্তের উপর। যদি শান্তি বজায় রাখেন তাহলে আগামীতে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় এক ইতিবাচক ও গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে বিবেচিত হবেন তিনি। আর যদি সংঘাতের পথে হাঁটেন তাহলে ভারতের সঙ্গে গত বছর হয়ে যাওয়া 4 দিনের যুদ্ধটিকে বিবেচনা করা হবে বৃহৎ সংঘাতের ছোট্ট ভূমিকা হিসেবে। বারুদের গন্ধে যখন ভারী হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের বাতাস, ঠিক তখন আমেরিকার চকচকে কর্পোরেট অফিসগুলোতে বইছে খুশির দমকা হাওয়া। হরমুজ প্রণালীর অবরোধে বিশ্ব অর্থনীতি প্রায় খাদের কিনারায় থাকলেও ওয়াল স্ট্রিটে ব্যাংক থেকে শুরু করে অস্ত্র ব্যবসায়ীরা গুনছে হাজার কোটি ডলারের মুনাফা। মানুষের মৃত্যু নিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে চলছে বিপুল অর্থের বাজি আর জুয়া। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ও হরমুজ প্রণালী বন্ধের ধাক্কায় টালমাটাল গোটা বিশ্ব। অথচ ঠিক একই কারণে ইউরোপ, আমেরিকার অনেক কর্পোরেট অফিসে এখন উৎসবের আমেজ। চলমান সংকট কাজে লাগিয়ে হাজার কোটি ডলারের সম্পদের পাহাড় তৈরি করছে কিছু অশুভ শক্তি। আকাশচুম্বী মুনাফা লুটছে আমেরিকার ওয়াল স্ট্রিটের বিভিন্ন ব্যাংক। যুদ্ধ শুরুর পর থেকে দৈনিক 10 লাখ ডলারের বেশি আয় করছে ক্রিপ্টোভিত্তিক প্রেডিকশন প্ল্যাটফর্ম পলিমার্কেটের মতো বাজি ধরার প্রতিষ্ঠান। প্রতিরক্ষা ব্যয় হু হু করে বেড়ে যাওয়ায় অস্ত্রবাজারে বইছে সুসময়ের হাওয়া। একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে, বড় কোনো সংঘাতের পেছনে কি থাকে যুদ্ধবাজ ব্যবসায়ীদের ইন্ধন? ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী অচল হয়ে পড়ায় থমকে গেছে বিশ্বের অর্থনীতি। অথচ সেই ভয়াবহ সংকটের ফায়দা নিচ্ছে প্রভাবশালী কিছু ইন্ডাস্ট্রি। এর মধ্যে আছে অর্থলগ্নিকারী বিভিন্ন ব্যাংক, প্রেডিকশন প্ল্যাটফর্ম, প্রতিরক্ষা, এআই ও রিনিউয়েবল এনার্জির মতো কিছু খাত। চলমান অস্থিরতাকে পুঁজি করে গোল্ডম্যান স্যাক্স ও জেপি মর্গানের মতো ওয়াল স্ট্রিট নির্ভর আর্থিক প্রতিষ্ঠানগুলো আয় করছে হাজার হাজার কোটি ডলার। বিনিয়োগকারীরা আতঙ্কে বারবার কেনাবেচা করছেন নিজেদের শেয়ার, আর সেই লেনদেনের কমিশন থেকে ভারী হচ্ছে ব্যাংকিং দানবদের পকেট। সবচেয়ে বীভৎস দৃশ্য দেখা যাচ্ছে ডিজিটাল দুনিয়ায়। বিশ্বজুড়ে সাধারণ মানুষ যখন অপেক্ষা করছে যুদ্ধ থামার, তখন পলিমার্কেটের মতো জুয়ার প্ল্যাটফর্মে চলছে যুদ্ধের পরিণতি নিয়ে কোটি কোটি টাকার বাজি। সাধারণত এসব প্ল্যাটফর্মে খেলাধুলা, নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে বাজি ধরা হয়, কিন্তু ইরান যুদ্ধ শুরুর পর পলিমার্কেটে শুরু হয়েছে যুদ্ধ নিয়ে জুয়া খেলা। আইআরজিসির কোন নেতার মৃত্যু হবে কিংবা পরের বোমাটি কোথায় পড়বে, যুদ্ধ কবে শেষ হবে ইত্যাদি বিষয়ে বাজি ধরে রাতারাতি কোটিপতি বনে গেছে একটি গোষ্ঠী। অন্যদিকে দৈনিক লাখ লাখ ডলারের ফি পকেটে ভরছে ডিজিটাল জুয়ার মার্কেটগুলো। বিশ্বের প্রতিটি দেশ এখন নিজেদের সুরক্ষার চাইতে ধ্বংসাত্মক মারণাস্ত্র সংগ্রহে বেশি আগ্রহী। ফলে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ইউরোপ, আমেরিকার ডিফেন্স কোম্পানিগুলোর শেয়ারের দাম। নানা রকম মিসাইল থেকে শুরু করে অত্যাধুনিক ড্রোন সহ অস্ত্রের চাহিদা এখন আকাশচুম্বী। ফাইটার জেট ও ড্রোন তৈরির কারখানায় এখন দম ফেলারও সময় নেই। প্রতিযোগিতায় টিকে থাকতে সামরিক বাজেট বাড়িয়ে দিয়েছে বিশ্বের অর্ধেকের বেশি রাষ্ট্র। যুদ্ধের কারণে ইউরোপ, আমেরিকার বড় বড় অস্ত্র ব্যবসায়ীরা পেয়েছে অভাবনীয় লাভের সুযোগ। স্টক মার্কেট কিংবা অস্ত্রের বাজার ছাড়াও প্রযুক্তির দুনিয়াতেও লেগেছে যুদ্ধের ছোঁয়া। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং সেমিকন্ডাক্টর চিপের চাহিদা যুদ্ধের ধাক্কাতে মোটেও কমেনি। উল্টো রেকর্ড পরিমাণ ব্যবসা করছে চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো। অন্যদিকে তেলের উচ্চমূল্য আর জ্বালানি সংকটের ভয় এশিয়ার দেশগুলোকে ঠেলে দিচ্ছে সোলার ও নিউক্লিয়ার এনার্জির মতো নবায়নযোগ্য জ্বালানির দিকে। ফলে এসব খাতেও আয় বেড়েছে বহুগুণ। যুদ্ধ সাধারণ মানুষের জন্য টিকে থাকার লড়াই হলেও পুঁজির কারবারিদের কাছে এটি কেবল কোটি ডলারের ব্যবসার হাতিয়ার। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।